বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। শিশুদের মধ্যে কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা। এটি শিশুদের মলত্যাগের সময় কষ্ট দেয় এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। আজ আমরা আলোচনা করব শিশুদের কোষ্ঠকাঠিন্যের কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে। আলোচনা করতে আমাদের সাথে আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু গ্যাস্ট্রো অ্যান্টারোলজি, লিভার এবং নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফাহমিদা বেগম। আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের কোষ্ঠকাঠিন্য, লক্ষণ ও প্রতিকার। স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কোষ্ঠকাঠিন্য বিষয়টা কি, এটা একটু জানতে চাই। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছে যে কঠিন মলত্যাগের সময়, মানে কঠিন মলত্যাগ করা, মানে যেটা হচ্ছে আমাদের স্বাভাবিক মলত্যাগটা কি, স্বাভাবিক হচ্ছে একটু নরম হবে, ব্যথা হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে কোষ্ঠ মানে হচ্ছে মলের, সে মলটা যখন কঠিন হয়ে যায় তখন সেটা কোষ্ঠকাঠিন্য হয়। এবং সেটাকে আমরা একটু মানে ডেফিনিশন দিই, যেমন সেটার একটা সব কিছুর যেরকম আমরা একটা কিছুকে বর্ণনা করি যেরকম, সেটা তাহলে কখন আমরা বলবো, যে শিশুদের ক্ষেত্রে আমরা কখন বলবো। এবং শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা খুব সাধারণ বিষয় হয়ে গেছে এখন। যেমন বলা হয়ে থাকে যে শিশু বিভাগে যত রোগী আসে তার দেখা যাচ্ছে যত রোগী আসে তার শতকরা 3 ভাগ, মানে বিশ্বজুড়ে 3 ভাগই হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আর শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি মানে শিশু পরিপাকতন্ত্র, লিভার বিভাগে যত রোগী আসে তার মধ্যে 25 থেকে 30 ভাগ, হ্যাঁ, দেখা যাচ্ছে যে হচ্ছে, এমনকি আমাদের দেশে তো 40 ভাগ রোগীও মাঝে মাঝে পাওয়া যাচ্ছে কোনো কোনো বছরে, যে সেটা হচ্ছে কি শিশু কোষ্ঠকাঠিন্য রিলেটেড। তো তাহলে কোষ্ঠকাঠিন্যটা আমরা কিভাবে বলবো, মানে বাবা মাকে আমরা কি বলবো? দেখা যাচ্ছে যে সেটা যদি সপ্তাহে 3-এর কম, মানে সপ্তাহে যদি 2 বা তার চেয়ে কম শিশু মলত্যাগ করে, হ্যাঁ, সেটাই হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আচ্ছা, বয়সটা এভাবে বিবেচনা করবেন কিভাবে? বয়স আমরা বিবেচনা করব কিভাবে? এখন বলা হচ্ছে যে কিছু কিছু ইয়েতে বলা হয় যে 4 বছরের কম, 4 বছরের বেশি, কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা তাই মানে ছোটদের ক্ষেত্রে আমরা বলি যে মলত্যাগটা একটু বেশি হয়। যেমন যদি একটা শিশু জন্ম যখন গ্রহণ করে তখন আমরা তাকে বলি যে নিউবর্ন, হ্যাঁ, তো যে সেই নিউবর্ন পিরিয়ডটাকে আমরা বলি জন্ম থেকে 28 দিন বা 30 দিন, হ্যাঁ, সেই সময় শিশু যদি যেহেতু মাতৃদুগ্ধ খায় তো তার জন্য তার মলত্যাগটা একটু বেশি হবে, হ্যাঁ। তার স্বাভাবিক মলত্যাগটা হচ্ছে গিয়ে দেখা যায় 3 থেকে 4 বার, অনেক সময় 8-10 বারও যদি সে শুধুমাত্র বুকের দুধ খায়, আমরা যেটাকে বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে হচ্ছে 1 ফোঁটা পানিও না, হ্যাঁ, শুধুমাত্র যদি কোনো কারণে ওষুধ লাগে সেটা ছাড়া সবই হচ্ছে সে তার হচ্ছে বেশি হতে পারে। কিন্তু কোনো বাচ্চা যদি ওই সময়ে মাতৃদুগ্ধ না খায়, কোনো কারণে যদি তাকে ফর্মুলা ফিডিং দেওয়া হয়, মানে আর্টিফিশিয়াল দুধ দেওয়া হয়, বটল ফিডিং যেটা বলি, তো তখন দেখা যাচ্ছে শিশুর কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে, এছাড়াও হতে পারে। আর মেইনলি কোষ্ঠকাঠিন্যটা হয় শিশুদের যখন 6 মাস বয়সের পরে যখন খাবার শুরু করা হয়, তখন খাবারের প্যাটার্নের কারণে, আবার তখন শিশুদেরকে পানি দেওয়া হয়, তার আগে তো সে মাতৃদুগ্ধতেই থাকে, যার কারণে তার আলাদা মায়ের খাবারের উপরেই তার ডিপেন্ড করে, নির্ভরশীল সে। তো সেই সময় কম হয়, তবে আমি বলবো না যে হয় না, মাতৃদুগ্ধ খাওয়ার সময়ও হতে পারে, তবে 6 মাসের পর থেকে শিশুদের এটা বেশি হয়। এই যে আপনি বললেন যে মাতৃদুগ্ধ খাওয়ার সময় হতে পারে, এটা আসলে কেন হতে পারে, কিংবা মায়ের খাওয়ার সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কিনা মায়ের খাবার দাবারের সঙ্গে? প্রথমে বলে নিতে হবে যে কিছু বেশিরভাগ ক্ষেত্রে বলা 95% ক্ষেত্রে হচ্ছে সেটা আমরা কোষ্ঠকাঠিন্যকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে সেটা কোনো শারীরিক অর্গান, মানে হচ্ছে শরীরের কোনো আমাদের দেহ প্রত্যঙ্গের কোনো অর্গানের কোনো সমস্যার কারণে হয়, সেটাকে বলি আমরা অর্গানিক। আর যেখানে কোনো কারণ পাওয়া যায় না, যেখানে শিশুর বাকি সকল কিছুই স্বাভাবিক থাকে, সেটাকে বলা হয় ফাংশনাল। আগে বলা হতো ক্রনিক কনস্টিপেশন, সেটাকে এখন বলা হয় ফাংশনাল কনস্টিপেশন। সেটার মধ্যে কোনো ধরনের শিশুর অর্গানে, শিশুর যে ধরেন পরিপাকতন্ত্র বা কোনো কিছুতে আলাদা ধরনের তার জন্মগত কোনো সমস্যা বা কোনো ব্যাকটেরিয়া জাতীয়, মানে কোনো ধরনের ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন, কোনো প্রদাহজনিত কোনো সমস্যা না, হ্যাঁ। এখন কিছু রোগ 5% তাহলে আছে রোগের কারণে, সেই রোগটাকে জন্মের পরে ধরেন
হাইপোথাইরয়েড যেটা বলি আমরা, থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে। হ্যাঁ, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে মলদ্বারের যে স্বাভাবিক যে আমাদের বৃহদান্ত্রটা কি করে, ক্ষুদ্রান্ত্র যে আমাদের খাবার যায়, আমরা মুখ দিয়ে খাবার খাই প্রতিটা মানুষ, তারপরে সেটা পাকস্থলীতে যায়, তারপরে ক্ষুদ্রান্ত্রে যায়, তারপরে যায় বৃহদান্ত্রে। তো এটা তো আর এমনি এমনি যায় না। হ্যাঁ, আমাদেরকে সৃষ্টিকর্তা ওইটা দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে সে আগায়। হ্যাঁ, শরীরের ভিতরে কিছু নিউরনের কিছু ব্যাপার থাকে যেটা আমাদের সেটাকে এগিয়ে নিয়ে যায়। তো জন্মগতভাবে সেই নিউরনের সমস্যা বা আমরা বলি সেটাকে হাঁসপ্রাং ডিজিজ বলে। তো সেটা আমরা কিভাবে বুঝবো সেটা তো ডাক্তারই বুঝবেন। তারপরেও যদি কোনো শিশু ওই সময় হয়তো ডাক্তারের কাছে না গেল, কারণ শিশুদের জন্মের পরে প্রথম 24 ঘন্টার মধ্যেই যে সবুজ যেটাকে মেকোনিয়াম বলা হয়, সবুজ পায়খানাটা 24 ঘন্টার মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা আশা করি হয়ে যাবে। কিন্তু কোনো শিশু যদি 48 ঘন্টার মধ্যেও সেটা না করে, তাহলে ধরে নিতে হবে তার কোনো ধরনের ওই 5%-এর মধ্যে কোনো রোগ আছে হয়তো। জি, আমরা আরো কথা শুনবো। একজন দর্শক রয়েছে, একটু দর্শকের ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আমি দিনাজপুর থেকে বলছি। আমার একটা জিনিস জানার ছিল যে অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদের তারা তো আসলে জোর করে পায়খানা করতে পারে না, সেক্ষেত্রে নানিরা যেটা করেন যে পানের বোঁটা দিয়ে পায়খানা করানোর চেষ্টা করেন, এটা আসলে ঠিক কিনা? আর আরেকটা জিনিস জানতে চাই যে কোষ্ঠকাঠিন্য বাচ্চাদের হলে কি খাওয়ানো যাবে, মানে ওষুধ ছাড়া কি, মানে সাধারণ কি খাবার খাওয়ানো যাবে? আপনি কি দয়া করে শিশুর কি বয়সটা সম্পর্কে একটু বলবেন, নাকি আপনি মানে ইন জেনারেল সব শিশুদের কথাই বলছেন, অথবা স্পেসিফিক কোনো বয়সের কথা? শিশুর বয়স 5 মাস। শিশুর বয়স 5 মাস। মানে আচ্ছা, শিশু কি শুধুমাত্র বুকের দুধে আছে, নাকি শিশুকে অন্যান্য খাবার অন্য কোনো ধরনের দুধ দিচ্ছেন, আর্টিফিশিয়াল কোনো দুধ? এখনো আর্টিফিশিয়াল কোনো দুধ দেওয়া হয়নি। শুধু বুকের দুধ খাওয়ার মধ্যে শিশু কি কদিন পর পর করে? জি, শিশু, আপনার শিশু মলত্যাগটা ও কি প্রতিদিন করে না বলতেছে, নাকি করার সময় একটু কষ্ট হয়? জি, প্রতিদিন করে না। প্রতিদিন করে কিন্তু করার সময় একটু কষ্ট হয় না? প্রতিদিন করে না, সেক্ষেত্রে তার দাদি মাঝে মাঝেই চেষ্টা করে যে পানের বোঁটা দিয়ে টয়লেট করানোর। আচ্ছা, সেটা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের গ্রাম বাংলার খুব কমন চিত্র। হ্যাঁ, পানের বোঁটা দিয়ে আমরা আসলে আমরা এটাকে মোটেও বলি না যে করাতে, কারণ এ থেকে ইনজুরি হতে পারে। হ্যাঁ, মানে আঘাত পেতে পারে। তবে হ্যাঁ, ওই যে বললেন যে শিশু কিন্তু পুরোটাই মাতৃদুগ্ধে আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা মায়ের খাদ্যাভ্যাসে আমরা বলি অনেক সময় অ্যালার্জেন, যে ধরনের অনেক সময় মা যদি গরুর দুধ খান, অনেক সময় গরুর দুধ দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য করে, তখন আমরা একটু দুধটাকে মানা করতে বলি। আর শিশুদেরকে আমরা তখন মানে আমরা ওই 5 মাসের আগে তো সব ওষুধ দেওয়া যাবে না। হ্যাঁ, তো একটা ওষুধই আছে, সেটাকে আমরা বলি যে ল্যাকটোলোজ। যদি দেখা যাচ্ছে যে বাচ্চা, অথবা আমরা অনেক সময় সাপোজিটরি দেই। হ্যাঁ, দেখা যাচ্ছে যে খুব মানে রেগুলার হচ্ছে না, তখন হয়তো আমরা সাপোজিটরিটা কিন্তু ভিতরে অনেক বেশি যায় না, সেটা যাদের পিচ্ছিল করে। হ্যাঁ, পিচ্ছিল করে। আর শিশুদের আরেকটা জিনিস হয়, ওদের তো আমরা যেরকম একটু আমাদের এই মানে মলত্যাগটা হচ্ছে আমাদের কতগুলা মাংসপেশির সম্মিলিত একটা প্রয়োগ। সম্মিলিত প্রয়োগটা কেমন, আমাদের যে রেকটাম, আমাদের শরীরের বৃহদান্ত্রের শেষে যে অংশটা থাকে, তো সেটার মধ্যে সে মলটা জমা হয়। তো সেটা যখন সে আমাদের স্বাভাবিক মানুষটা কি হয়, যখন সে মলত্যাগের ইচ্ছা পোষণ করে, তখন ওইটাকে সে একটু ওখান থেকে পুশ করে শরীরের বাইরে নিয়ে আসে। এবং তখন দেখা যাচ্ছে শরীর বাকি যে আমরা বলি যে মলত্যাগের সবচেয়ে বাহিরের যে জায়গাটা অ্যানাল ক্যানেল, তো সেখানকার মাংসপেশিগুলা কিছু আমাদের নিজস্ব কন্ট্রোল থাকে। মানে ওইটা হচ্ছে শুধু অটোনমিক না, যেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় ভলান্টারিলি, মানে ইচ্ছে। তো বাচ্চাদের ওইটা অত ডেভেলপ করে না, যার কারণে অনেক সময় মাতৃদুগ্ধ খাওয়ার সময়ও কোনো ধরনের অর্গানিক কোনো ধরনের মানে জটিল সমস্যা ছাড়াও শিশুদের এটা হতে পারে। তো এই কারণে আমরা মাঝে মাঝে ওষুধ দিই। হ্যাঁ, তো সেই ওষুধটা তো আসলে ডাক্তারের, আমি এখানে বললে তো সেটা হবে না। জি, আমি শুধু একটু সংক্ষেপে আপনার কাছে দুটো বিষয় ওনার প্রশ্নের প্রেক্ষিতে জানতে চাই। যে পানের বোঁটা দেয় গ্রাম বাংলায় অনেকে, এটা কি আদৌ ঠিক? নো, এটা ঠিক না। ঠিক না এই কারণে, কারণ হচ্ছে বাচ্চাদের এটা, আপনি যে পানের বোঁটা দিচ্ছেন, সেটা বাচ্চাদের ওই মলদারটাকে ওইখানে আঘাতপ্রাপ্ত হতে পারে। আঘাতপ্রাপ্ত হয়ে অনেক সময় ওইখানে ওর ইনজুরি হয়ে ওখানে রক্ত যেতে পারে। আর উনি জানতে চেয়েছেন যে মানে 5 মাসের বেবির কথা বললেন, কি খাওয়ানো যেতে পারে? 5 মাসের বেবিকে ডায়েট আলাদা করে কিছু, যে বললাম মায়ের খাবার থেকে কিছু, অনেক সময় দেখা যায় যে যদি রেগুলারই এটা হয়, তাহলে তো মায়ের খাবারে, যেমন আমি বললাম গরুর দুধ একটা, অন্য কোনো ধরনের মায়ের কোনো ধরনের অ্যালার্জি আছে কিনা, সেই ধরনের খাবার খেলে অনেক সময় হতে পারে। হ্যাঁ, তো সেটা যে সবসময় হবে তা না। যদি অনেক বেশি না হয়, তাহলে মায়ের প্রথমে বুকের মানে গরুর দুধ জাতীয় দুধ এবং দুধ জাতীয় খাবারটা বন্ধ করে দেখতে পারেন।
আর হ্যাঁ আমাদের আরো প্রশ্ন রয়েছে, আমার অনেক প্রশ্ন, সেটা হচ্ছে বিরতির পর ফিরে এসে আমাদের করতে হবে। সেই সাথে কোষ্ঠকাঠিন্য আসলে এই সব বয়সের মানুষের, বিশেষ করে শিশুদের মানে চিকিৎসা সব বয়সী হতে পারে, সব বয়সের হতে পারে, শিশুদের চিকিৎসার বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আলোচনা করব। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে নিচে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আজকের আলোচনার বিষয় শিশুদের কোষ্ঠকাঠিন্য, লক্ষণ ও প্রতিকার। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু গ্যাস্ট্রো এন্টেরোলজি, লিভার অ্যান্ড নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফাহমিদা বেগম। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, একটু প্রতিকারের বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তারপর অন্যান্য বিষয়ে আসবো। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিকারটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শিশুদের খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে। শিশুদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে বলতে শিশুরাকে পানি খাওয়াতে হবে, কারণ শিশুরা যখন বিশেষ করে মাতৃদুগ্ধ থেকে খাবারে আসে তখন ওই খাবার চুজের সময় আমাদেরকে পানিটা রাখতে হবে এবং কিছুটা আঁশযুক্ত খাবার দিতে হবে। আঁশযুক্ত খাবারটা আমরা কিসে পাবো? সেটা আমরা ফলে পাবো, বা কিন্তু যে বাচ্চাদের বাইরের যে খাবারগুলা সেগুলা থেকে আমাদেরকে রিফাইন্ড ফুড যেমন বার্গার, চিকেন ফ্রাই, ওগুলাতে হচ্ছে গিয়ে রিফাইন্ড হয়ে যায়, তো তখন দেখা যাচ্ছে ফাইবার আঁশের পরিমাণ কমে যায়। আর শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই আঁশ কম খেতে খেতে বা শিশুদের ওই পানিটা থাকে না, যার কারণে হচ্ছে মলটা কঠিন হয়, কঠিন মলের কারণে সে ভয় পায় টয়লেট খাগুতে যেতে এবং সেটা শক্ত হয়ে যায়। তো এটার প্রতিকারের জন্য আমাদের হচ্ছে গিয়ে শিশুদেরকে আঁশযুক্ত খাবার দিতে হবে এবং তাকে টয়লেট ট্রেনিংটা করাতে হবে। টয়লেট ট্রেনিং জিনিসটা কি, সেটা একদম ছোট শিশুদের করানো যাবে না, ওইটা মিনিমাম 2 বছর লাগবে। 2 বছরের উপরে হলে ভালো, 4 বছরের উপরে হলে তো সবচেয়ে ভালো, কারণ তখন দেখা যাচ্ছে যে মানে মাসেলের যে মাংসপেশির কন্ট্রোলগুলো একদম ঠিক আসে। তো তবে 2 বছরের পর থেকে টয়লেট ট্রেনিং দেওয়া যাবে। টয়লেট ট্রেনিংটা কেমন সেটা হচ্ছে গিয়ে শিশুদের খাবারের আধা ঘন্টার মধ্যে প্রতিদিন, হ্যাঁ 2 বার করে আমরা তাকে 10 থেকে 15 মিনিট পুরো আধা ঘন্টার মধ্যে হতে হবে। তাকে আমরা বলবো যে তুমি টয়লেটে যাও, হ্যাঁ যে তুমি বসো 10 থেকে 15 মিনিট। প্রথমে তার হাগু চাপবে না, কিন্তু এটা যখন তার অভ্যাস হবে তখন তার ব্রেন বুঝবে। কারণ আমরা একটা জিনিস বলি, এটাকে বলে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টমাক, মানে আমাদের পেট, আর কোলিক মানে হচ্ছে আমাদের বৃহদান্ত্রে। তো ওই দেখা যাচ্ছে খাওয়ার পরে শিশুদের এক ধরনের একটা রিফ্লেক্স হয়, তো ওইটাকে আমরা কাজে লাগাইতে চাই। সে যদি প্রতিদিন বসে তার ব্রেন বুঝবে যে আমাকে তো এটা করতে হবে, তখন সে তার প্রতিদিন 2 বার করার অভ্যাস হবে। তাহলে এটা আমাদের একটা প্রতিকারের একটা জিনিস বলি যে আমরা যে শিশুদের ক্ষেত্রে যে প্রতিদিন সে যাতে মানে ব্যথামুক্ত মলত্যাগ করতে পারে, তার ব্যথা থাকবে না, কোনো ধরনের চাপ দেয়া থাকবে না, কোনো ধরনের রক্ত যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে দীর্ঘদিন যদি এই কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কিন্তু মলদ্বার ছিঁড়ে যায়, এটাকে আমরা অ্যানাল ফিশার বলি। আচ্ছা, এই ক্ষেত্রে কি 2 বছরের পরই এই অভ্যাসটা করা উচিত না 4 বছরের, 5 বছর? 2 বছরের পর থেকেই আমাদের শুরু করে দেওয়া ভালো যদি তার কোষ্ঠকাঠিন্য থাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে কমোড ব্যবহার করা কি শিশুদের জন্য ভালো? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কমোড সবচেয়ে ভালো হয় আসলে আমাদের যেটা আগের দেশি পেন ছিল। কেন সেটা ভালো? কারণ হচ্ছে সেখানে হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে আমাদের সিভিলাইজেশন যত বেশি আমরা আধুনিক হচ্ছি, আমাদের বাড়িগুলা থেকে ওটা বিদায় হয়ে যাচ্ছে এবং শিশুরা বসতে চায় না। কিন্তু ওইটাতে যেটা সুবিধা হচ্ছে শিশুদের পা তো ছোট থাকে, তার পাটা কিন্তু যখন সে কমোডে বসে, হাই কমোডে, তখন তার পাটা ঝুলে থাকে, যার কারণে সে কিন্তু শক্তি দিতে পারে না, মানে মাটির সাথে পাটা ছয় না। হ্যাঁ, যার কারণে আমাদের এটা হচ্ছে তার যদি হাঁটুটা যদি তার মানে হিপের উপরে থাকে তাহলে সে শক্তি দিতে পারে এবং তার মলত্যাগের বিষয়টা সহজ হয়। তখন মলত্যাগটা একটা আমরা বলবো যে একটা স্ট্রেট লাইনে, একটা সরল রেখায় চলে আসে। আর যখন সে পাটা লাগে না তখন এটা বাঁকা থাকে, যার কারণে তার হাগুটাকে চাপ দিয়ে নামাতে কষ্ট হয়। তো এটা সবচেয়ে নিচে হলেও ভালো। আর যদিও দেখা যায় যে কোনো বিকল্প নাই তার পেন ইউজ করার, তখন তাকে নিচে ফুট রেস্ট দিতে হবে যাতে সে পাটাকে ওখানে রেস্ট করতে পারে, মাটি, হ্যাঁ একটা ধরনের টুল দিলেন, কিছু দিলেন যাতে সে ওখানে সে চাপ দিতে পারে, আর ওইটা ভালো। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলি শিশুদের, আপনি বলছিলেন যে 5 বছর কিংবা 6 বছরের আগে মায়ের দুধ খায় শিশুরা, সেই ক্ষেত্রে হচ্ছে সমস্যাটা হচ্ছে মায়ের খাবার দাবারের ইস্যু থাকতে পারে কিংবা কিছু হরমোন, মানে আপনি যেটা বললেন যে অন্যান্য শারীরিক সমস্যা 5%, 95% হচ্ছে মায়ের প্রবলেম থাকতে পারে, মানে মায়ের খাওয়া দাওয়ার ইস্যু থাকতে পারে। 6 বছরের পর যে সব শিশু, শুধু মায়ের খাওয়া দাওয়া না, অনেক সময় দেখা যায় বাচ্চা নিজেরও হয়তো যাচ্ছে না, মানে ওটাকে আমরা ফাংশনাল বলি, মানে ওটা সেরে যাবে। আচ্ছা, 6 বছরের পর যে সব শিশুরা খাবার খায় তারা আসলে কি ধরনের খাবার খেতে পারে? আপনার কোনো সাজেশন আছে কিনা? আমাদের খাবার সাজেশন হচ্ছে কি তাকে আসলে খাবারের মধ্যে প্রতিদিন আমাদের স্বাভাবিক যে আমাদের ঘরে তৈরি খাবারগুলো সেটা দিতে হবে, সাথে হচ্ছে আমাদের দেশি ফল, আঁশযুক্ত ফল দিতে হবে। হ্যাঁ, ফল দিতে হবে এবং ফলটা হচ্ছে তার সে আঁশসহই খাবে সে,
ওটাকে জুস বানানোর দরকার নাই, ওটাতে আলাদা চিনি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, কারণ হচ্ছে এবং এই যে বাজারের যে রিফাইন্ড খাবারগুলো, যেটা ফাস্ট ফুডের দিকে আমরা অনেক ঝুঁকে গেছি এখন, তো সেটা কমিয়ে নিয়ে আসতে হবে। ফ্রাই জিনিসগুলো কম খেতে হবে। আর কিছু খাবার আমরা বারণ করি, আমাদের গরুর দুধ একটা, গরুর দুধ বলা হচ্ছে যে একটু আমাদের যে বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত্র ওইগুলাতে যে মলটা যে যায় আগানোটা কমিয়ে দেয়, ওই জন্য আমরা বলি যে গরুর দুধটা একটু বন্ধ। আর বেশি চিনিযুক্ত খাবার দেখা যাচ্ছে যে অনেক সময় সেটাও আমাদের মলটাকে স্লো করে ফেলে, যার কারণে মলত্যাগে দেরি হয়ে যায়, ওটা অনেকক্ষণ বেশি সময় থাকে, যার কারণে শিশুর কোষ্ঠকাঠিন্য হতে পারে। এখন স্বাভাবিক খাবার যদি সে খায়, যে আমাদের স্বাভাবিক, এবং যদি পানি প্রচুর পরিমাণে খায়, অনেক বেশি পানি না, হ্যাঁ, একটা শিশুর ধরেন 1.5 লিটার তার বয়স, শিশুর কতটুকু পানি? 1 থেকে 1.5 লিটার সারাদিন? 1 থেকে 1.5 লিটার বয়স অনুযায়ী সে ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে ফাস্টফুড অনেক শিশুরাই মানে চকলেট, এই যে বার্গার, এই জাতীয় চকলেটও দেখা যায়, ওটা তো ফ্যাটি ফুড। চকলেট খাইলেও দেখা যাচ্ছে যে তার ওই দেখা যাচ্ছে যে বৃহদান্ত্র মানে আমাদের যে বলি মলটা তো আগে সামনে আগাবে, ওটা একটু স্লো হয়ে যায়, কারণ চকলেটের মধ্যে তো অনেক ফ্যাটি জিনিস থাকে। তো ওগুলা তো বাচ্চাকে তো আপনি একদম নিষেধ করতে পারবেন না, একটু কমিয়ে নিয়ে আসতে হবে। আর কিছু ফল আছে যেমন পেয়ারা, আঙ্গুর, হ্যাঁ, বেদানা, ওগুলো আমাদের গ্যাস্ট্রিক, মানে পেয়ারা হচ্ছে মানে সবুজ পেয়ারাটা, যদি অনেক পাকা পেয়ারা তো বাচ্চারা খেতে চায় না, পাকা পেয়ারাটা কিন্তু আবার হচ্ছে মলটাকে ভালো করে। হ্যাঁ, পাকা পেয়ারা, পাকা কলা, পেঁপে, হ্যাঁ, পাকা পেঁপে, এগুলো আঁশযুক্ত, খুবই ভালো। কিন্তু কাঁচা পেয়ারা, আঙ্গুর, বেদানা, এগুলা কিন্তু আমরা যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরকে আমরা একটু নিষেধ করি, কারণ সেগুলো হচ্ছে আমাদের যে বললাম যে দেখা যাচ্ছে মানে মলটাকে সে একটু স্লো করে দেয়, তার গতিটাকে ধীর গতি করে দেয়, যার কারণে অনেক বেশিক্ষণ থাকে এবং সেটাতে শিশুর কোষ্ঠকাঠিন্যটা বেড়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাই, বাচ্চারা তো আসলে বলতে পারে না, আমি ধরে নিলাম যে কোনো বাচ্চার বয়স 6 মাস, 1 বছর, তারা তো আসলে বলতে পারে না যে তাদের টয়লেট হচ্ছে না, কিংবা তাদের কি পেটে ব্যথা হয়, এমন কোনো এটা কিছু? খুব ভালো কথা বলছেন। হ্যাঁ, পেটে ব্যথা এখন কি হবে তাহলে? হ্যাঁ, তারা তো বলতে পারছে না। দেখা যাচ্ছে যে একদম ছোট শিশু হলে সে কান্না করতে পারে। আবার আরেকটা কারণ হচ্ছে যদি ব্রেস্ট ফিডিং বেবি হয় তাহলে সে দেখা যাচ্ছে খাওয়া কমিয়ে দিবে। কেন কমিয়ে দিবে? কারণ তার হচ্ছে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র এগুলো কতটুকু, যদি মল দিয়ে যদি ভরা থাকে, মল যদি বের না হয়, হ্যাঁ, তো তাহলে তো আমাদের এখানে 2টো চেয়ার আছে, আরেকজন আসলে কিন্তু দাঁড়িয়ে থাকবে, তো সেরকম খাবার তো যেতে পারে না, তখন তার খাবারের রুচিটা একটু হলেও কমে যায়, এটা একটা লক্ষণ। আর বড় শিশুদের তো পেইন হয় যখন মলটা অনেক দিন জমে থাকে, তখন সেটা, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এটা মনে হয় যে কোনো মারাত্মক ধরনের টিউমার হয়ে গেছে, এরকম আমাদেরকে আমরা মাঝে মাঝে পাই। পেটও কি হালকা ফুলে যেতে পারে? হালকা বাম দিকটা যেখানে আমাদের মলটা জমা হয় সেটা ফুলেও যেতে পারে। এটা হচ্ছে 50% শিশুরা এই কমপ্লেন, আর 50% কিন্তু কোনো কমপ্লেন ছাড়াও আসে, যেমন ধরেন বাবা মা জানেনও না, বা শিশু বলে আমার তো প্রতিদিনই হয়, সেটাকে আমরা বলি মানে গোপন, অকাল্ট কনস্টিপেশন। কিন্তু অকাল্ট মানে জিনিসটা কি দেখা যাচ্ছে না, তার কিন্তু কনস্টিপেশন আছে। হ্যাঁ, বাবা মা একটু পেট ব্যথা নিয়েই কিন্তু হয়তো আসছেন, বলছেন না আমরা কোনো কারণ পাচ্ছি না, তারপরে হয়তো আমরা দেখলাম একটু মানে করে যে পেটের মধ্যে একটু শক্ত চাকা আছে, তখন বললাম যে আপনার শিশুর তো আছে, তুমি বললেন বাবা না না আমার শিশু তো করে না, তো আমরা একটা এক্স রে করি, তখন বলি যে এই যে দেখেন, হ্যাঁ, এটাকে বলি আমরা অকাল্ট। এই 50% শিশু কিন্তু পেটের ব্যথা নিয়ে আছে, কিন্তু অকাল্ট কনস্টিপেশনও থাকে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আসলে সমাধানটা কিভাবে দেন আপনারা? এই ক্ষেত্রে সমাধানের মধ্যে আমরা আগে যেগুলো বললাম, তার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। না, শুধু খাদ্যাভ্যাসে হবে না, যদি দেখা যায় যে অনেক বেশি জমে থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে ইনফেকশন হয়ে আছে, যে একটা জিনিসটাকে হার্ড হয়ে সেটা ইনফেকশন হয়ে আছে, তখন সেটাকে আমরা ডিসইনফেকশন করি, সেটা আমরা ঔষধের মাধ্যমে করতে হয়। সেটা আমরা বাড়িতেও করতে পারি, আবার হসপিটালে একদিন রেখে করতে পারি। বাড়িতে হলে আমরা ভালোভাবে বুঝিয়ে দিই যে কিভাবে করবেন, সেটা আমরা মুখ দিয়েও দিতে পারি, আবার মলদার দিয়েও দিতে পারি। সেটা নির্ভর করে যে কিভাবে মানে রোগীর মানে ওনারা কিভাবে বুঝবেন, বা ওনারা যদি চান আমরা অনেক সময় ভর্তি করে দিই। তারপরে হচ্ছে নিয়মিত এই নিয়মগুলোর পাশাপাশি ওষুধও খাওয়াতে হবে, এবং ওষুধটা দীর্ঘদিন খাওয়াতে হবে।